বের করছো বই? আর শুরুতেই আছে, তোমরা এখানে পাবা যে নবম অধ্যায় শুরুতেই তোমার আছে থমসনের পরমাণু মডেল। থমসনের পরমাণু মডেল একটু পড়বা, ভিতরে কি আছে পড়লেই বোঝা যাবে। নতুন করে বলার আর কিছুই নেই, যে এখানে ইলেকট্রন আর যে প্রোটন তারা এলোমেলো ভাবে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। কিসমিস বা কোনো পায়েসের ভিতরে যদি কিসমিস থাকে, বা তরমুজের ভিতরে তরমুজের যে বিচিগুলো থাকে, বা যে কোনো কিছুর ভিতরে এরকম যে এলোমেলো ভাবে ছড়ানো থাকে, এইটা প্রথম ধারণা করা হইতো। এর উপরে ভিত্তি করে করে তোমার রাদারফোর্ড একটা মোটামুটি মডেল আকারে ধারণ করেছে, মানে মডেল আকারে সে উপস্থাপন করেছে, এবং তার কেন্দ্রে সে নিউক্লিয়াসের একটা অস্তিত্ব বলে দিছে, তার সাথে অনেক কিছু মিলে গেছে। তারপরে ওই ঘূর্ণনের শক্তি ক্ষয়ক্ষয়ের বিষয় সে তেমন সঠিকভাবে তেমন কিছু বলতে পারে নাই, ওখানে কিছু ত্রুটি রয়ে গেছে, যেটা পরবর্তী ধাপে এসে তোমার বোর আবার সেটাকে কারেকশন করছে। কারেকশন করে এখানে বোরের পরমাণু মডেলের যে স্বীকার্য সেইগুলো হিসাব, বোরের পরমাণু মডেলের যে টুকটাক কিছু সীমাবদ্ধতা, যে নাই একদম তা না, তারও কিছু সীমাবদ্ধতা আছে। তাহলে এই বিষয়গুলো একদম ইন ডিটেলস তোমাদের কেমিস্ট্রি বই আছে কিনা, একদম ডিটেলস এই যে মডেলগুলো সম্পর্কে প্রত্যেকটা মডেলের যে বর্ণনা, তারপর মডেলের সীমাবদ্ধতা, সেখানে তোমরা পেয়েছো কিনা, পাইছো? জি স্যার। আচ্ছা, তাহলে ওইখান থেকে তোমরা প্রত্যেকটা মডেলের যে সীমাবদ্ধতা, এই বিষয়গুলো তোমরা একটু পড়ে ফেলবে। পড়ার পরে আমাদের এইখান থেকে যে মূল যে জায়গাটা শুরু, সেটা হলো তোমার এই বিভিন্ন মানে পরমাণুর বিভিন্ন কক্ষপথে যে শক্তির রাশিমালা, এই শক্তির রাশিমালা। তাহলে এই শক্তির রাশিমালা বের করতে গেলে এটা যদি আমরা প্রমাণ করতে যাই, আমরা দেখেছি যে এখানে আমাদের যে বেসিক যে থিমটা দরকার হয় সেটা হলো ওই যে আমরা স্থির তড়িতে পড়েছিলাম যে কুলম্বের যে সেখানে সূত্র, সেই কুলম্বের সূত্র ব্যবহার করে আর বোরের পরমাণু মডেলের যে স্বীকার্য, এগুলো ব্যবহার করে এই সূত্রগুলোর ডেরিভেশন করা হয়, যেটা আমরা কেমিস্ট্রিতে ডেরিভেশন গুলো করেছি। তোমার কেমিস্ট্রিতে কি এই প্রমাণগুলো করা আছে? ছিল? তোমরা যখন পড়েছো তখন প্রমাণ সহ পড়েছো কিনা? বা প্রমাণ না পড়লে তাহলে আমরা প্রমাণ করব, কিন্তু প্রমাণ সহ আমাদের পড়ার কথা, বা সেখানেও প্রমাণ আছে। আর এই প্রমাণ কঠিন কোনো প্রমাণই না, এগুলো প্রমাণ আমার করেও দেওয়ার কিছু নাই। তুমি যদি এখানেও দেখো, যদি আগে করেও না থাকো, এখানে যদি দেখো, তাহলে তোমার অটোমেটিক প্রমাণ হয়ে যাবে, তুমি নিজে নিজেই করতে পারবো, বুঝে ফেলবে এই প্রমাণগুলো কিভাবে করছে। এগুলোর ভিতরে তেমন জটিলতার কিছুই নেই। তবে ডিফারেন্সটা যেখানে, এখানে হলো তোমার যে প্রমাণগুলো আমাদের দেওয়া আছে ফিজিক্সে, সেটা হলো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রমাণটা। হাইড্রোজেন পরমাণুর হয়তো প্রথম কক্ষপথের শক্তি বা এনতম কক্ষপথের শক্তির যে রাশিমালা বের করেছে সেই প্রমাণটা। আর ওখানে তোমরা যেটা পড়েছো সেটা হলো যে কোনো পরমাণুর জন্য পড়েছো, কারণ আমাদের ফিজিক্সে আসলে সিলেবাসে এই হাইড্রোজেন পরমাণুর বিষয়টাই আছে। তবে কেমিস্ট্রিতে তোমাদের হাইড্রোজেনের ভিতরেই সীমাবদ্ধ ছিল না, সেখানে তোমার হাইড্রোজেন পরমাণু ছাড়াও তোমরা কি করতে, যে অন্য যে কোনো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, যদি সোডিয়ামের কথা আমি বলি, যে 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোন একটা মৌলের তৃতীয় কক্ষপথের শক্তি রাশিমালা নির্ণয় করো। তুমি শুধু যদি হাইড্রোজেন শিখে রাখো, আর তাহলে পারমাণবিক সংখ্যা 1 তারটা যদি শিখে রাখো, কিন্তু বেশি হইলে কি হবে সেটা যদি তুমি না জানো, যদি এরকম হয়তো এডমিশন টেস্ট ঘুরিয়ে ঠুরিয়ে দিলে, তখন হয়তো তুমি ঝামেলায় পড়তে পারো। যদিও সিলেবাসে নেই ফিজিক্সের, এখানে সাধারণত এইভাবে দেওয়া হয় না, কিন্তু যেহেতু কেমিস্ট্রিতে আছে তাই তোমার আর পড়তে সমস্যা কোথায়? যদি ফিজিক্সে ঘুরায়ও তাহলে তুমি তার আন্ডারে ঠিক করে নিতে পারো।
তখন সে সিলেবাসে থাকলো কি থাকলো না, ফিজিক্সে নাই কেমিস্ট্রিতে আছে, তাহলে আমার আর পড়তে যেহেতু হবে তাহলে আমার আর এখানে এই ব্যারিয়ার সৃষ্টি করে লাভ। তাহলে আমরা যে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের শক্তি রাশিমালা পেয়েছি, আমরা এ প্রমাণ হয়তোবা সবাই জানি বা আমরা পেয়েছি, ওই যে মাইনাস এখানে কি জানি m(e⁴ ডিভাইডেড বাই এখানে 8 এপসাইলন নট স্কয়ার n স্কয়ার h স্কয়ার। এই সূত্র আমরা হাইড্রোজেন পরমাণুর জন্য পড়েছি, এবং তার যে এনতম কক্ষপথের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের যে রাশিমালা সেটাও আমরা পড়েছি। এই ব্যাসার্ধের রাশিমালাটা কি আমাদের n স্কয়ার h স্কয়ার, তারপর হইলো তোমার এপসাইলন নট ইনটু মানে ডিভাইডেড বাই পাই m e স্কয়ার। এটাও তোমার হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথে, এজন্য এখানে n আসছে। হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের শক্তি, এখানেও n আসছে। কিন্তু যদি হাইড্রোজেন পরমাণু না হয় অন্য যে কোনো পরমাণু হইতো যার পারমাণবিক সংখ্যা z, তাহলে সূত্রের কি কারেকশন হইতো বলো দেখি তোমরা একটু, তোমরা যা কেমিস্ট্রিতে পড়েছো সেই ভাষা অনুযায়ী। এই সূত্রে এক্সট্রা একটা জেড এর একটা হিসাব আসতো, এবং সেটা কিভাবে কেউ বলতে পারবা কিনা? বলতে পারার কথা। কি হবে? এই নাজিম, তুমি বলতে পারো কি হবে? স্যার এখানে যে শক্তির বিষয়টা স্যার, এখানে যখন উপরে হয়তো স্যার এসআই এককে যদি আমি বলি, উপর হয়তো m(z²e⁴ মাইনাস সামনে মাইনাস m(z²e⁴ এরপর তো ডিভাইড বাই নিচে 8 ওইভাবেই থাকবে এপসাইলন স্কয়ার n²n²h²। আর এখানে স্যার এইখানে হবে এপসাইলন নট n²h² উপরে, আর নিচে হচ্ছে পাই m(z²)। পাই m z z² e²। হ্যাঁ ও এইটা বলছে। এইটার উপরে কারো কোনো দ্বিমত আছে কিনা? এটার উপরে তোমাদের কারো কোনো দ্বিমত আছে কিনা? এটা দ্বিমত নাই, ওর হিসাবটা ঠিক আছে। তুমি কি এভাবে জেড ধরে প্রমাণ করেই এভাবে আনতে পেরেছো, না সূত্রটাই জাস্ট মুখস্থ করেছো? না স্যার, আমার এইভাবেই লেখা ছিল, মানে অনেকগুলো খাতা থেকে লেখা ছিল, কিন্তু তুমি কি এইভাবে প্রমাণ আগেই লেখা করছো? ছিল স্যার এটা প্রমাণ, আমার। আরে বাবা লেখা তো স্যার থাকতেই আমি হবে, আগে এটা প্রথমে যে সময় পড়ছিলাম স্যার, প্রথমে যে সময় পড়ছিলাম ওই সময় প্রমাণ হয়েছিল, এটা প্রমাণ করছিলাম। প্রমাণ করছে। নরমালি তোমরা যখন হাইড্রোজেন কক্ষপথে তোমরা যখন প্রমাণগুলো পড়ো বা শিখো, যে এখানে তো তোমার আছে নিউক্লিয়াস, এই কক্ষপথে যদি ইলেকট্রন থাকে, ইলেকট্রনকে নিউক্লিয়াস আকর্ষণ করে, এদের মধ্যে যে এই আকর্ষণ বল ফোর্স, এটাই আমরা কুলম্বের সূত্র দিয়ে আমরা বের করি। এখন যদি হাইড্রোজেন পরমাণু হয় বা কক্ষপথে যদি একটা মাত্র ইলেকট্রন থাকে, তাহলে আমরা এইখানে কি করি, এই একটা ইলেকট্রনের আমরা চার্জ আমরা চিন্তা করি। কেন্দ্র কি আছে, একটা প্রোটন আছে, তাহলে এখানেও একটা প্রোটনের চার্জ চিন্তা করি। তাহলে একটা ইলেকট্রনের চার্জ ই আর একটা প্রোটনের চার্জ ই, আমরা এই দুইটা ই ইন্টু ই, মানে কুলম্বের সূত্র অনুযায়ী ওই যে Q1 ইন্টু Q2, আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাদের চার্জ দুইটার গুণফলের সমানুপাতিক, তা তো স্থিরতরিতেই পড়েছি। এইখানে যদি তোমার দুইটা ইলেকট্রন থাকতো, তাহলে চার্জ কি ই ধরতা তুমি, মোট চার্জ হিসাব হতো না? এখানেও তখন কি হইতো, দুইটা প্রোটন হইতো, এখানেও কিন্তু মোট চার্জের হিসাব হইতো, আকর্ষণ বলের চেঞ্জ হয়ে যেত। সুতরাং
এই যে জেড এর যে হিসাবটা সংখ্যা, মানে এটা সংখ্যার উপরে নির্ভর করে এখানে আধানের চেঞ্জ হয়, মোট আধানের চেঞ্জ হয়, যার কারণে তোমার এখানে এই যে তোমার এই ইসের যে জেড জেডের যে হিসাবটা, এই জেড আমরা যখন সংখ্যা যখন বেড়ে যায় ইলেকট্রনের সংখ্যা, তখনই ওভাবে এর সাথে ওরকম সংখ্যা গুণ হতে থাকে। এখন কতগুলো হবে কি হবে, আমরা যদি এই সংখ্যাটা একটা কমন সংখ্যা হিসেবে ধরি, জেড ধরি, তাহলে জেড তার সাথে গুণ হয়ে আসতেছে। এবং এখানে যেভাবে প্রমাণ করেছে, তুমি যদি তার সাথে জাস্ট জেড রেখে হিসাবটা করো, তোমার প্রমাণটা হয়ে যাবে। এ প্রমাণ স্টিল কেমিস্ট্রিতেই করা আছে, তাহলে সেখানে দেখবা তুমি। এবং তোমরা যে ভুলটা করো, আমি এটা কেন বলতেছি এই জন্য যে এই জেডটা তোমরা লিখতে তোমরা ভুল করো, যে কোন জায়গায় থাকবে। তোমরা শক্তির ক্ষেত্রে দেখো জেড স্কয়ার এবং সেটা উপরে, আবার ব্যাসার্ধের ক্ষেত্রে জেড, শুধু জেড, সেটা কিন্তু নিচে। তাহলে তোমরা ব্যাসার্ধের ক্ষেত্রে এই জেড হয়তো বা অনেক সময় উপরে উঠাইয়ে রাখো, এর সাথে গুণ করে দাও। আবার শক্তির ক্ষেত্রেও তোমরা উপরে উঠাই রাখো, বা ব্যাসার্ধের ক্ষেত্রেও তোমরা জেড নিচে রাখো, আবার শক্তির ক্ষেত্রেও জেড স্কয়ার হয়তো এই 8 এপসাইলন নট স্কয়ার এন স্কয়ার জেড স্কয়ার এইচ স্কয়ার এভাবে হয়তো লিখে ফেলো, যে মনে করো জেড নিচে। তাহলে এই জায়গার যেন স্থানের এই পরিবর্তনটা না হয়, জেডটা মূলত থাকবে হলো আধানের সাথে, কারণ জেড সংখ্যক আধানের হিসাব। তাহলে তোমার তো আধান, তাহলে এই আধানের সাথেই তোমার জেড। এখানে কিন্তু আধানটা নিচে, এই জন্য ওই জেড কিন্তু তার সাথে। এখানে কিন্তু ওই যে আধান উপরে, জেড কিন্তু উপরে। তাহলে এই জেড এর যে হিসাবগুলো, এইগুলোর ক্ষেত্রে তোমাদের যেন কোনো ভুল না হয়, এইগুলাতে একটু অ্যালার্ট থাকবা, এবং তোমরা সূত্রটা এইভাবেই রাখলা। এখন যদি তোমাকে আমি বলি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি রাশিমালা নির্ণয় করো, তাহলে তুমি যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের শক্তির রাশিমালা তুমি যদি এরকম লেখো, এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এখানে 8 এপসাইলন নট স্কয়ার এন স্কয়ার এইচ স্কয়ার, তুমি এভাবে লিখলা এই যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের শক্তি। এখন হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি যদি তুমি বের করো, তাহলে অবশ্যই প্রথম কক্ষপথ তাহলে n = 1 হয়ে যাবে। আর হাইড্রোজেন পরমাণু যেহেতু, তার জন্য n = 1 z = তোমার 1। তাহলে এখানে তুমি n এর জায়গায় 1 বসাবা, z এর জায়গায় 1 বসাই দেবা, হিসাব শেষ। তোমার যদি কার্বন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের শক্তি রাশিমালা বের করতে বলে, তাহলে তুমি কার্বন পরমাণুর জন্য z কত, z আমরা জানি 6, তাহলে z এর জায়গায় আমরা 6 বসাই দেব, এবং দ্বিতীয় কক্ষপথের n এর জায়গায় আমরা 2 বসাই দেব। তাহলে আমরা কমন সূত্রটা মুখস্থ রাখবো, তার আন্ডারে আমরা হিসাবগুলো করতে থাকি। তাহলে এখানে তোমরা ওই কেমিস্ট্রি মতো জেড দিয়ে সূত্র মুখস্থ রাখবা, এবং সূত্রটার প্রমাণ সেখানে একটু দেখবা, ইজিলি বোঝা যাবে, এখানে কোনো ঝামেলা। এখান থেকে তোমার প্রথম কক্ষপথের যে শক্তি, সেটাকে তোমার কিন্তু অনেক সময় ভূমি স্তর বলা হয়। এবং হাইড্রোজেন পরমাণুর কথাই যদি আমি বলি, তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের যে শক্তি বা ভূমি স্তরের শক্তি, সেটা এখান থেকে তোমার সব মুখস্থ, সেটা বসাইলেই তোমার চলে আসবে। সেটা যদি তুমি এখানে বসাও সুন্দরভাবে, এখানে একটা মাইনাস মাইনাস আছে, এই মাইনাসটা কেন আসে সেখানেও, ওখানে তুমি ভিতরে ঢুকলেই ওখানে দেখতে পারবা। তাহলে তুমি যদি এম এর মান বসাও, এম কি এখানে ভর, কার ভর, এখানে ইলেকট্রন, মানে কক্ষপথের ইলেকট্রনের উপরে আকর্ষণ, ইলেকট্রনের ভরটা এখানে মেনশন করা হয়। তাহলে তুমি ইলেকট্রনের ভর জানো 9.31 ইনটু 10 টু দি পাওয়ার 9.13 ইনটু 10 টু দি পাওয়ার -3 এই যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ, এটা অন হয়ে যাবে, এটার আর ভ্যালু থাকতেছে না, ই স্কয়ার। তাহলে ই স্কয়ারের এখানে হিসাবটা কি, হাইড্রোজেন পরমাণুর বা যে কোনো মৌলেরই তার যে আধান, ইলেকট্রনের যে আধান 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19, এটা টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এখানে 8 ইনটু
এই যে এপসাইলন নট এর মান তোমরা জানো 8.85 ইনটু 10 টু দি পাওয়ার -12 ইনটু n স্কয়ার হাইড্রোজেন কক্ষপথের জন্য তোমার 1 অন স্কয়ার, তো ওইটাই থাকবে h 3 পয়েন্ট তোমার 3 পয়েন্ট না 6.63 ইনটু 10 টু দি পাওয়ার -34। তাহলে এগুলো যদি আমরা বসাই এখানে আমরা একটা নিট অ্যান্ড ক্লিন মান পাবো, একটা মাইনাস আকারে সামথিং একটা মান পাবো। এখন এইটা আমার লেখার উদ্দেশ্য হইলো তোমরা যখন এইগুলা হিসাব করবা, তোমরা যখন ক্যালকুলেটরে বসাবা, এই যে 9.13 1.6 কে তুমি যদি, যেহেতু এটা তার সাথে আছে, এটার টোটালটার উপরে 4, 1.6 এর উপরও 4, তোমরা সবসময় এই সহগগুলা আলাদা হিসাব করো। এখানে 9.13 ইনটু তোমার 1.6 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই, এইখানেও তোমার 8 আছে, 8.85 আছে, তাহলে 8 ইনটু 8.85 ইনটু এখানে তোমার এইটার উপরে এই যে n স্কয়ার এপসাইলন নট স্কয়ার, এখানে এইটার উপর একটা স্কয়ার আছে, তারপরে এটার উপরেও একটা আবার স্কয়ার আছে এখানে। তাহলে এই যে স্কয়ারের যে বিষয়, এখানে যদি স্কয়ার গুলো যদি বসাও, তাহলে এখানে তুমি দেখবা যে যে হিসাবটা এখানে হচ্ছে, যে হিসাবটা হচ্ছে যে স্কয়ার করে দিলে এখানে তোমার আসবে 8.85, এইটার উপরে স্কয়ার, আর এখানে আসবে 6.6 স্কয়ার। তাহলে এই টার্মগুলোকে একত্রে এনে এই টার্মের হিসাবটা তুমি 10 টু দি পাওয়ার এই -31 আর 10 টু দি পাওয়ার -19 এর উপরে 4, তাহলে এখানে আসে 10 টু দি পাওয়ার -76 আর এখানে আছে -31 7107। তাহলে এই উপরে আসে হলো 10 টু দি পাওয়ার -107 আর নিচে আসবে হইলো এই 12 উপরে পাওয়ার থাকলে পাওয়ার উপর পাওয়ার 2 পাওয়ার গুণ 24, আর এখানে 34 দুগুণে 68, তাহলে 68 আর হইলো 24, 28 এর 12 2, 6 2 8 আর 1 9, তার মানে 10 টু দি পাওয়ার -92। এখন এইখানে তোমার এভাবে আলাদা করার কি দরকার? হয়তো তুমি বলতে পারো স্যার একবারে ক্যালকুলেটরে করে ফেলবো, তুমি একবারে এই মান বের করতে পারবা। ক্যালকুলেটরে যদি উপরের মানগুলো তুমি বসাও, এখন বসাই দেখো, এভাবে পাওয়ার দিয়ে বসাই তুমি জিরো যদি আসছে। চাপ দাও দেখবা 0 হয়ে যায়, এটা বের করা যায় না। কারণ কি? কারণ ক্যালকুলেটর কখনোই পাওয়ার 99 এর বেশি নিতে পারে না। তাহলে এখানে যেহেতু উপরে 107 আসে, এই ক্যালকুলেটর করবে। তখন তুমি পরীক্ষার হলে কিন্তু হঠাৎ করে এই বিষয়গুলো একটু জানা না থাকলে তখন তুমি ঝামেলায় পড়ে যাবে। এবং এই নিচে তুমি এই যে ভাগ করার পর তুমি যদি এইটাকে একটু সেপারেট উপরে আর নিচে চিন্তা করে রাখো, এখন তুমি এই 92 যদি উপরে দাও তাহলে প্লাস হয়ে যাবে, এটা থেকে এটা বিয়োগ করে মানে ফালাই দিলে এই পাওয়ারটা, তারপর তুমি বাকি পাওয়ারটুকু লিখে নিলে তোমার জন্য এইটা ইজি হয়। আবার এই ক্যালকুলেশন গুলো তুমি একবার করবা, এক রকম দেখবা রেজাল্ট আসবে। অনেক সময় ক্যালকুলেটরও ভুল করে, মানে এত বড় বড় পাওয়ার এগুলো রিড করতে এদিক সেদিক একটু ঝামেলা হয়, এজন্য এটাকে ভেঙে একটু ছোট করে নিলে তোমার ক্যালকুলেটর ওই ঝামেলা হয় না। হয়তো তোমার কাছে মনে হয় কি আমি মনে হয় কোনো জায়গায় ডিজিট ভুল চেপেছি, কিন্তু আসলে তুমি ভুল চাপো নাই, অথচ তোমার ওই ক্যালকুলেটরই ভুল করতেছে, এরকম অনেক সময় হয়। তোমাদের যে ক্যালকুলেটর গুলো সাধারণত ভালো ক্যালকুলেটর তো আমাদের এদিকে পাওয়াও যায় না, বা অরিজিনাল এখন তো সব জায়গায় ডুপ্লিকেট সরাসরি, এজন্য ওইগুলো অত বেশি স্ট্রং না, মেশিন একটু এলোমেলো বেশি হয়। এই চ্যাপ্টারের শুধুমাত্র খেয়াল রাখবা, যেহেতু পাওয়ার গুলো অনেক বড় বড় এবং হিসাব গুলো অনেক বড় বড়, তোমরা একটু ভেঙে ভেঙে এক লাইনে করা না করে তোমরা একটু 2 বা 3 লাইনে 2টা লাইন বাড়াবা, তাতে তোমার একটা বিষয় কিন্তু থাকবে, সেটা হলো তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর তুমি খুব তাড়াহুড়ো করে করবা, একবার ভুল হইলে মাথা গরম হবে, আবার তোমার সময়ও লস হবে, আবার করতে হবে। তাহলে সেম জিনিস দিয়ে তুমি একটু ভেঙে ভেঙে
তারপরে হিসাব করলাম। তাহলে এটা মাথায় রাখবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পাওয়ার যখন হিসাব করবা ক্যালকুলেটর সব একবারে উঠাবা না, উঠাইলেই তোমার ওই ঝামেলাটা হয়। তাই তোমরা উপরের পাওয়ার নিচের পাওয়ার সেপারেট করে কাটাকাটি করে এরপরে ফাইনালি এখানে তুমি এইটাকে হিসাব করে ফেলবা। হিসাব করে দিলে এখানে তো নিট একটা ভ্যালু চলে আসবে, ইনটু এখান থেকে তুমি যদি হিসাব করো তাহলে আসে 5, এখানে আছে 1, এই যে 10⁻⁻15, এখানে যা হিসাব আসবে এরপরে হিসাব নিকাশ করে তুমি এখন ক্যালকুলেটরে সব একবারে হিসাব নিকাশ করতে পারো। এই বিষয় মাথায় রাখবা। এইটা হলো হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি। আর প্রথম কক্ষপথের শক্তি বের করতে গেলে কোনো কিছু দেওয়া লাগে না, এমনিতেই বের করা যায়। সেই মানটা এখান থেকে বের করা যায়। তাহলে ওই মানটা মুখস্থ রাখতে হয়, যেটাকে বলা হয় ভূমি স্তরের শক্তি। এরপরে দ্বিতীয় কক্ষপথের শক্তি, তৃতীয় কক্ষপথের শক্তি কিভাবে আসে, এদের ভিতরে একটা সম্পর্ক হয়ে হয়ে আসে, যে সম্পর্কগুলা একটু পড়লে খুব সুন্দরভাবে এগুলা বোঝাবে। ঠিক আছে, কারণ ওই যে প্রথম কক্ষপথের শক্তির জন্য এন থাকে না, দ্বিতীয় কক্ষপথের শক্তির জন্যই এখানে এন স্কোয়ার হয়ে যায়। কারণ দ্বিতীয় কক্ষপথ যদি নাও তাহলে এন ইকুয়ালস টু 2 বসবে, তাহলে এখানে স্কোয়ার 2 স্কোয়ার মানে এখানে একটা 4 আসে। তাহলে যে শক্তিটা থাকে সেটাকে 4 দিয়ে ভাগ করলে, অর্থাৎ ভূমি স্তরে তুমি যদি এমসিকিউর জন্য এখন হিসাবগুলো করতে যাও, আমি এই জন্য বলতেছি কারণ তোমার তো হয়তো বা অনেক জায়গায় ক্যালকুলেটর থাকবে না বা কিছু, তাহলে ভূমি স্তরের শক্তি যদি তোমার মাথায় থাকে, এখানে একটা মাইনাস আছে। এখন তুমি যদি দ্বিতীয় যে কোনো মৌলেরই বা হাইড্রোজেনেরই তোমার বললো দ্বিতীয় কক্ষপথের শক্তি বের করো, যদি থাকে হয়তো তুমি বলতে পারছো দ্বিতীয় তো কক্ষপথই নাই। কাল্পনিক ভাবে আমরা যদি ধরি বা বের করতে তোমাকে বলে, দ্বিতীয় কক্ষপথের শক্তিটা কি হবে, তোমার হাতে ক্যালকুলেটর নেই। প্রথম কক্ষপথের শক্তি যদি তোমার মুখস্থ থাকে, তাহলে দ্বিতীয় কক্ষপথের শক্তি বের করতে গেলে সেখানে একটা 2 আসতো, তাহলে ওই যে 2 দুগুণে 4, 4 দিয়ে সেটাকে ভাগ হইতো, তাই 4/1। তাহলে যে শক্তিটা পাও এখানে সম্ভবত এটা বের করা হয় 13 দশমিক কত যেন, হাইড্রোজেনের ভূমি স্তরের শক্তির যে হিসাবটা 13.6 ইলেকট্রন ভোল্ট। মেবি তোমরা বই পড়লে পাবা এটা 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে দ্বিতীয় কক্ষপথের শক্তি হবে, এবং এটা একটা মাইনাস আছে, এই যে শক্তি মাইনাস। তাহলে দ্বিতীয় কক্ষপথের শক্তি পেতে গেলে এটাকে কি করতে হবে, 4 দিয়ে কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে কত হবে তোমার কিন্তু একটা ধারণা চলে আসতেছে। 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 1 এখানে 6, তাহলে 3.4। তাহলে এখানে দ্বিতীয় কক্ষপথের শক্তি আসলো 3.4 ইলেকট্রন ভোল্ট। এভাবে তুমি যদি ভূমি স্তরে, মূলত তোমার এইগুলা নিয়েই ম্যাক্সিমামে আসে, শুধু পার্থক্য ওই যে যেখানে সাধারণত বুয়েট রুয়েট সুয়েট এগুলার ক্ষেত্রে ওই জেড এর হিসাব গুলো দিয়ে ওইভাবে হিসাব হয়, কিন্তু অন্যান্য গুলাতে তোমার সবসময় হাইড্রোজেন পরমাণু এবং ভূমি স্তরের শক্তির সাথে তুলনা করে হিসাবগুলো করতে হয়। এই জন্য আমরা বারবার বলতেছি যে এডমিশন টেস্টের জন্য তোমার উপকার হবে, তাই সুতরাং এই মানটা তোমার মুখস্থ রাখাটা খুব একটা যে কঠিন বিষয়টা। আবার অনেকে বলো যে স্যার এখানে তো দ্বিতীয় কক্ষপথের শক্তিটা বেশি, এটা কমে গেল 4 দিয়ে ভাগ হয়ে, কিন্তু এখানে তো মাইনাস আছে, মাইনাস এত আর এটা হলো মাইনাস এত, আসলে এই মানটা কিন্তু বড়। তাহলে ওটাকে যেহেতু মাইনাস মান, ওটাকে যদি তুমি বড় আকারে পেতে চাও তাহলে 4 দিয়ে ভাগ হইলে আসলে মানটা কমে না, মানটা বাড়ে। ঠিক আছে, তাহলে মাইনাস এত এর মানে হলো এই মানটাই হলো শক্তি, তাহলে -13.6 ছোট, -3.4 তার থেকে বড়। তাহলে তৃতীয় কক্ষপথের যদি শক্তি পেতে চাও একইভাবে, তাহলে 3 3 9, এটাকে 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তুমি যে কোনো কক্ষপথের শক্তি এভাবে যদি তুমি এনতম কক্ষপথের শক্তি পেতে চাও তাহলে কি করতে হবে, তাহলে প্রথম কক্ষপথের যে শক্তিটা ছিল সেই শক্তিকে ওই যে কক্ষপথের শক্তি পাবা সেই কক্ষপথের সংখ্যার বর্গ দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলেই কিন্তু পাওয়া যায়। তাহলে কিন্তু এই যে রিলেশন গুলো এগুলো কিন্তু তোমার এখানে প্রমাণ টরমান এখানে তারা করে দিচ্ছে, বলে দিচ্ছে, এখানে ব্যাখ্যা বিশ্লেষণে সুন্দর ভাবে আছে। তাহলে তোমরা একটু পড়ে এই জায়গাগুলো ঠিক করে ফেলবা। এইখানের এই যে বিষয়টা আমি বললাম এই জায়গাটা তোমরা একটু দেখবা, এই কথাগুলো মনে রাখবা। এরপরে তোমরা ওই যে ব্যাসার্ধের হিসাবও তো ওইভাবেই আসবে।
এগুলো পড়ে ফেলবা। এখানে টুকটাক অঙ্ক আছে, অঙ্কগুলা দেখবা। দেখার পরে এই হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের শক্তি বের করো। এই যে এখানেও বের করে দিছে, ওই যে একটা অঙ্কই আছে 636 পৃষ্ঠার গাণিতিক সমস্যা 9.5 13.6 ইলেকট্রন ভোল্ট, ওই বের করে ফেলছে। এই যে এখানে কিছু তাৎপর্যের কথা টথা বলেছে, এগুলো পড়ে ফেলবা। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি এখানে সুন্দরভাবে আলাপ আলোচনা করেছে, সেগুলো এখান থেকে দেখবা। রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এদের মধ্যে কোথায় সদৃশ কোথায় বিসদৃশ মানে মিল অমিলের বিষয়গুলো এখান থেকে তোমরা একটু দেখে নেবা। তারপরে তোমাদের শক্তি স্তরের এখানে টুকটাক কিছু কথা বলেছে। শক্তি স্তরের বিষয়টি যে প্রথম দ্বিতীয় তৃতীয় শক্তি স্তরের যে হিসাব নিকাশ জাস্ট পড়বা, পড়লেই হবে। এগুলো এমসিকিউর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পড়তে হবে। নিউক্লিয়াসের গঠন নিয়ে তো আমরা ক্লাস 9-10 থেকে কেমিস্ট্রিতে পড়ি। নিউক্লিয়াসের ভিতরে কি আছে, বাহিরে কি আছে, কক্ষপথে কোথায় কি, আর চর্বিত চর্বণ করার কোনো প্রয়োজন নেই। সেখানে ইলেকট্রন, প্রোটন, কার চার্জ কোথায় কি কিভাবে সেগুলো তোমরা জানো, সেগুলো তোমরা ঠিক করবে। সেখানে তোমার নিউক্লিয়ন সংখ্যা, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা, এই যে বিষয় টিষয়গুলো এগুলো ঠিক করবা। তাহলে পারমাণবিক সংখ্যার সাথে তুমি যদি এখানে নিউটন সংখ্যা যদি যোগ করো, যে তাহলে তোমার মূলত ভর সংখ্যা চলে আসে, তাদের ভিতরে সম্পর্ক দিয়ে দিয়েছে, খুব সিম্পল বিষয়। নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এই যে নিউক্লিয়াসের আয়তন এবং ব্যাসার্ধ এরা কিন্তু আবার রিলেটেড। একটা নিউক্লিয়াসের অবশ্যই একটা আয়তন আছে, আয়তন যদি বাড়ে বড় হবে তাহলে ব্যাসার্ধ বেড়ে যাবে। তাহলে নিঃসন্দেহে আয়তনের সাথে ব্যাসার্ধের যে সম্পর্ক, ওই যে নিচে দিছে সমানুপাতিক, সেখান থেকে আয়তনের সূত্র বের করছে। দেন ব্যাসার্ধের সাথে এখানে তোমার যে ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা যত বাড়বে নিউক্লিয়াসের পরিমাণটা তত বাড়বে। ভর সংখ্যা কি, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা মিলিয়ে হইলো ভর সংখ্যা নিউক্লিয়াসের ভিতরে। তাহলে এই পরিমাণটা যত বাড়বে নিউক্লিয়াসের আয়তন তত বাড়বে। তাহলে আয়তন ভর সংখ্যার সাথে সমানুপাতিক। আবার আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই r কিউব, তখন ব্যাসার্ধের সাথেও ভর সংখ্যার একটা সম্পর্ক নিচে চলে আসে, তারা বের করছে r = r0 a to the power 1/3। এই যে এখানে যে তোমার r0 হলো তোমার এখানে একটা ধ্রুবক, কনস্ট্যান্ট। এই r0 একটি সমানুপাতিক ধ্রুবক। এই r0 এর মান কত, এই মান মুখস্থ রাখতে হবে। এর একক কিন্তু ফার্মি এককে এখানে লেখা হয়েছে। এই বিষয়গুলো একটু পড়বা। হয়তো এই জিনিসটা তোমার এখানে হয়তো নতুন হইতে পারে, কেমিস্ট্রিতে হয়তো এরকম বিষয় নাও থাকতে পারে, আছে কিনা জানি না, থাকলে তো ভালো, না থাকলে এখান থেকে এগুলো তোমরা নিজেরাই ঠিক করে ফেলতে পারো। নিউক্লিয়াসের ঘনত্ব, এই নিউক্লিয়াসের ঘনত্বের যে সম্পর্ক, ঘনত্বের যে বিষয় সেখানে এই বের করছে মামুলি বিষয়, ঘনত্ব ভর বাই আয়তন, ওই হিসাব টিসাব নিয়ে এখন নিউক্লিয়াসের আয়তন 4/3 পাই r কিউব, সেখান থেকে ঘনত্বের রাশিমালা বের করে ফেলছে। একটা অঙ্কও দেওয়া আছে এমসিকিউর জন্য, এগুলো ঠিক মতো করে রাখবা। নিউক্লিয় বল, এই নিউক্লিয় বল নিয়ে এখানে কিছু কথা টথা আছে। এখানে নিউক্লিয়াসের সংকেত মূলত নিউক্লিয়ন সংখ্যা, তারপরে আইসোবার, আইসোমার, তারপরে এখানে রেডিও আইসোটোপ, এই ধরনের বেশ কিছু বিষয় নিয়ে এখানে তোমার কথা বলা আছে। এই জিনিসগুলো আমরা এখান থেকে ঠিক করব। এখানে এগুলো রিডিং করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালোভাবে যত্ন সহকারে এগুলো রিডিং করব। এগুলো তোমার দেখা যাচ্ছে যে হয়তো তোমার ঢাকা ইউনিভার্সিটির এডমিশন টেস্টে সেখানে অঙ্ক বেশি আসে, এই ধরনের বিষয় অত বেশি থাকে না। আবার মেডিকেলের এডমিশন টেস্টে কিন্তু অঙ্ক কম আসে, এই সব জায়গা থেকে কিন্তু কোশ্চেন বেশি থাকে। তাহলে এই জায়গাগুলো তোমরা একটু করে ফেলবা, পরে এই জায়গাগুলো নিজেরাই ঠিক করে নিতে পারবা, কোনো সমস্যা হবে না। এখানে এএমইউর বিষয়ে আমরা আগে থেকেই তোমাদের বলে এসেছি যে এএমইউ জিনিসটা কি। আমি কিন্তু মডার্ন ফিজিক্সেও বলেছি, আধুনিক পদার্থবিজ্ঞানে সেখানেও বলেছি 8ম অধ্যায়, যে এএমইউ অ্যাটমিক মাস ইউনিট। এএমইউ আসলে তো এটা একটা ভর,
এই ভরকে যদি আমরা আলোর বেগের বর্গ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সে শক্তি হয়ে যায়। তাহলে এই ভরটাকে আমরা শক্তিতে রূপান্তরিত এবং 1 AMU সমান কত এটা তোমাদের জানা আছে, তোমরা জানো 1.66 বা 67 into 10 to the power minus 27 কেজি। এটাকে যদি আলোর বেগ যেহেতু জানো 3.8 into 10 to কি আলোর বেগ ওই যে কত জানি 3 into 10 to the power 8 into 10 to the power 8 3 into 10 to the power 8 এর বর্গ দিয়ে যদি গুণ করো তাহলে তোমরা এখানে একটা মান পাবা, সেটা হলো 931.5 ইলেকট্রন ভোল্ট। এই মানটা স্যার এটা মেগা ইলেকট্রন ভোল্ট হবে। mega ও সরি মেগা ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ মেগা ইলেকট্রন ভোল্ট। এই যে মানটা পেয়েছো এটা তো শক্তি, তাহলে ভরকে আলোর বেগ দিয়ে গুণ করছো, এইটা হলো তার সমতুল্য। এই যে 1 AMU এর সমতুল্য শক্তি এটা, অর্থাৎ 1 AMU কে যদি তুমি শক্তিতে রূপান্তরিত করো তাহলে এত মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পাবা। সুতরাং কখনোই 1 AMU এইটাই কষ্ট এইটা বলা যাবে, কারণ তোমার বলতে হবে এত এর সমতুল্য শক্তি সমান সমান। যদি বলতে হয় এটার সাথে সি গুণ করে তারপরে এইটা পাওয়া যায়, তাহলে এইটা বলতে পারি 1 AMU ইন্টু সি স্কয়ার ইকুয়ালস টু 931.5 মেগা ইলেকট্রন। দেন 1 AMU সমান সমান 931.5 ডিভাইডেড বাই সি স্কয়ার। এটা আমরা কিন্তু মডার্ন ফিজিক্সেও বলেছি, এখানেও আছে, এখানে বেশি কাজে লাগে। তাহলে এই বিষয় এখানে তোমার দিয়ে দিচ্ছে, ভালো করে একটু দেখবা। স্থায়ী অস্থায়ী নিউক্লিয়াসের হিসাব কি সেখানে একটু দেখবা। এরপরে দেখো আছে তেজস্ক্রিয়। এই যে তেজস্ক্রিয়তার বিষয়, তেজস্ক্রিয়তার যে বিষয়টি, এটি হলো যে তোমাদের কোনো একটা মৌল যদি আমরা কোনো জায়গায় রেখে দিই, তেজস্ক্রিয় মৌল। আচ্ছা, তেজস্ক্রিয় মৌল কারা, কোন মৌলগুলোকে আমরা তেজস্ক্রিয় মৌল বলি, তোমাদের ধারণা আছে? স্যার 80 পারমাণবিক সংখ্যার উপরে। পর্যায়ে 80 উপরে বেশি মৌলগুলো আছে। 80-র উপরে বা 82-র উপরে যেটা আমরা ধরি, তার সাধারণত পিরিয়ডিক টেবিলে 80 বা 80-র উপরের যে মৌলগুলো, এগুলাকে আমরা তেজস্ক্রিয় মৌল। এগুলাকে কেন তেজস্ক্রিয় বলা হয়, আমরা আমাদের কি ধারণা মূলত আছে? কারণ এগুলা থেকে অনবরত তেজস্ক্রিয় রশ্মি বের হয়। এই তেজস্ক্রিয় রশ্মি কারা? আলফা বিটা গামা। আলফা বিটা গামা। এই আলফা বিটা গামা। তাহলে মনে করো ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা 92, এর পারমাণবিক ভর 236 ধরলাম, এর অর্ধাই হইলো মনে করো 450 বছর। কোন জায়গায় যদি তুমি 10 গ্রাম ইউরেনিয়াম রেখে দাও বা 236 গ্রাম ইউরেনিয়াম রেখে দাও, 100 বছর পরে তুমি কি 236 গ্রাম পাবা? তোমার কাছে কি মনে হয়? তুমি পাবা, কারণ ওই ইউরেনিয়াম থেকে অনবরত আলফা বিটা গামা বের হচ্ছে। এখন এই যে গামা রশ্মি, তার কোনো ভরও নাই, তার ভর শূন্য, তার চার্জ তাও শূন্য। বিটার চার্জ আছে -1 আর তার ভর হইল শূন্য। আলফার চার্জ আছে +2, তার ভরও আছে, তার ভর শূন্য না। তাহলে যদি এই তেজস্ক্রিয় মৌল থেকে অনবরত এরকম রশ্মি বের হতে থাকে, তাহলে এর ভর পরিবর্তন হতে বাধ্য কিনা?
হতে বাধ্য। এরকম রশ্মি বের হচ্ছে। তাহলে তুমি যদি 100 বছর পরে ওই ইউরেনিয়াম খণ্ডটাকে দেখো, সেটা কি 236 গ্রামের পাবে? সুযোগ আছে পাওয়া? নেই, পরিমাণটা কমে যাবে। তাহলে এরকমের সাধারণত যে রশ্মিগুলো বের হয় কোন মৌল থেকে, ওদেরকে আমরা তেজস্ক্রিয়তা বলি। এটা স্বাভাবিক প্রক্রিয়ায় বের হইতে থাকে। তার মানে এটা কেন নিউক্লিয়ারটা টাইট না, খুব শক্তিশালী বন্ধন দিয়ে আবদ্ধ না। আমরা ওই যে 4 প্রকার বলের ক্ষেত্রে আমরা পড়েছিলাম, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষীয় বল, আর একটা কি জানি ছিল, তাড়িৎ-চুম্বক বল। তাড়িৎ-চুম্বক। তাহলে এই যে তোমার যে 4 প্রকার বল ছিল, সেখানে আমরা কিন্তু এই কথাটা বলেছিলাম, এই যে তেজস্ক্রিয়তার কথা, সেখানে প্রসঙ্গ টেনেছিলাম। দুর্বল নিউক্লিয় বল, এখানে নিউক্লিয়াসে এই যে ইউরেনিয়ামের যে নিউক্লিয়াসটা, তার ভিতরে যে প্রোটন আছে, নিউট্রন আছে, তারা যে পরস্পরের সাথে প্রোটন প্রোটন যুক্ত হয়ে যে থাকে, তারা সেখানে কম শক্তিশালী বল নিয়ে অবস্থান করে। ফলে ওখান থেকে খালি কিছু রশ্মি টশ্মি বের হয়ে যেতে থাকে। আস্তে আস্তে ওর ভর কমে। এখন তোমাদের মাথার ভিতরে কি ক্লিক করে না? এই যে একটা জিনিস তোমাদের একটা কিন্তু ধারণায় চরম ভুল থাকে, সেটা হলো যে তেজস্ক্রিয় ক্ষয়। আমরা সামনে আসবো, তার ডিটেল সূত্রে টুকতেতে আসবো। এই তেজস্ক্রিয় ক্ষয় বলতে তোমরা মনে করো কি 100 বছর পরে হয়তো 236 গ্রাম ইউরেনিয়াম আর নাই, হয়তো বা আছে 200 গ্রাম, 36 গ্রাম কমে গেছে, এইটাই হলো ক্ষয়। ক্ষয় মানে কি ওখান থেকে কিছু কমে যায়। বেসিক্যালি তুমি জানো তার একাধিক আইসোটোপ একই ঘরে অবস্থান করতে পারে পিরিয়ডিক টেবিলে, কিন্তু কিন্তু ভিন্ন পারমাণবিক ভরের, ভিন্ন পারমাণবিক সংখ্যার, মানে একই মৌল থাকতে পারে? একই মৌলের কি আলাদা আলাদা পারমাণবিক সংখ্যা থাকতে পারে? না স্যার। সম্ভব, কোনোভাবেই সম্ভব না। পিরিয়ডিক টেবিল সেই কথা বলে না। এখানে তোমার যদি চার্জ চেঞ্জ হয়, এখান থেকে আলফা বের হয়, তাহলে চার্জ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে নিঃসন্দেহে 100 বছর পরে তার যে পারমাণবিক সংখ্যা, তুমি সেই 92 আর পাবা না, হয়তো তুমি 90 পাইলে। তাহলে এই ইউরেনিয়ামকে কি আর ইউরেনিয়াম বলা যাবে? মোটেও না। সে কি হয়ে যাবে? সে হয়ে যাবে থরিয়াম। এইটাই হইল তেজস্ক্রিয় ক্ষয়, অর্থাৎ একটা মৌল অন্য মৌলে রূপান্তর। শুধু ভরেরই চেঞ্জ হয় না, টোটাল মৌলটাই। কারণ তোমার যখনই দেখা যাচ্ছে সেখান থেকে তোমার তেজস্ক্রিয় এরকম রশ্মি বের হয়ে যাচ্ছে, পারমাণবিক সংখ্যার পরিবর্তন ঘটিয়ে ফেলছে। পারমাণবিক সংখ্যার পরিবর্তন ঘটানো মানে তো আর কোনো কিছুকে তুমি কনসিডার করতে পারবে না ওইভাবে, ইউরেনিয়াম হিসেবে তো তাকে কনসিডার করার কোনো সুযোগ নেই। তাহলে মূলত এটাই হলো আমাদের তেজস্ক্রিয় ক্ষয়, এবং এটাই হলো তেজস্ক্রিয় মৌল। এখান থেকে এরকমের রশ্মির খালি ফ্লো প্রবাহ। এই যে রশ্মির ভিতরে তোমার এটা একটু ভারী এবং পজিটিভ চার্জযুক্ত, এর কোনো ভর নাই, নেগেটিভ চার্জযুক্ত, আর এর ভরও নাই, চার্জও নাই। এ হলো খুব মারাত্মক জিনিস। এই যে গামা যে কোনো কিছুর ভিতর থেকে ভেদ করে চলে যায়, এর পেনিট্রেশন পাওয়ার খুব হাই, মানে ভেদন ক্ষমতাটা ওয়ালের মধ্য দিয়ে, কঠিন বস্তুর মধ্য দিয়ে গামা রশ্মি চলে যায়। বিটা রশ্মি তার থেকে একটু কম ক্ষমতা সম্পন্ন, আলফা আরো কম। এই জন্য এই গামা রশ্মিগুলো আমাদের ক্ষতি করে প্রচুর। টিভি, মোবাইল এগুলো থেকে বের হয়, এগুলোর ভিতরে তেজস্ক্রিয়তা কিছু হিসাব আছে, এগুলো বের হয়ে আমাদের শরীরের ভিতরে সরাসরি ঢুকে যায়, বিভিন্ন হয়তো কোষের পরিবর্তন ঘটায়। এই কোষ যে স্বাভাবিক কাজ করে, স্বাভাবিক কাজ করতে পারে না। কোষ যখন অস্বাভাবিক হয়ে যায়, তার মানে কি সেখানে একটা কার্সিনোমার সৃষ্টি হয়, ক্যান্সারের অবস্থা দাঁড়ায়। তাহলে এই সব কারণের জন্য এই গামা রশ্মি দায়ী খুব। তাহলে এই যে রশ্মিগুলো এখন আলফা, বিটা, গামা, এগুলোর ডিটেলস হিস্ট্রি করতে হবে। এর বৈশিষ্ট্য কি, এর
অনেক বৈশিষ্ট্য আছে, এর বৈশিষ্ট্য এই তিনটার পার্থক্য কোথায়, এগুলো পড়তে হবে। এগুলা থেকে তোমার তেজস্ক্রিয় মৌল থেকে এগুলো অনবরত বের হচ্ছে, বের হয়ে কয়টা বের হইলে কি হবে, কি মৌল হবে, এই কনভার্ট গুলো আমরা দেখব। তার আগে তোমরা এখানে এই তেজস্ক্রিয়তার একক, এখানে তোমার কুড়ি আছে, বেকেরেলের হিসাব আছে, তারপরে তেজস্ক্রিয়তার আবিষ্কার, তেজস্ক্রিয়তার প্রকারভেদ, আলফা বিটা গামা রশ্মি সম্পর্কে এখানে ডিটেলসে বলা আছে। এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে পড়বা। এরপরে এক্স রে রশ্মি সম্পর্কেও দুই একটা কথা বলেছে, যেটা আমরা আধুনিক পদার্থবিজ্ঞানেও পড়ে এসেছি। আমরা সেখানেও কি আলফা বিটা গামা পড়ে এসেছিলাম না? না স্যার, ছিল না। ছিল না। তাহলে এখান থেকে এই বৈশিষ্ট্যগুলো ভালোভাবে এই বৈশিষ্ট্যগুলো পড়বে, এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তেজস্ক্রিয় ক্ষয়, এখান থেকে আমরা আগামী দিন শুরু করব। তেজস্ক্রিয় ক্ষয়, এই তেজস্ক্রিয় ক্ষয়ের আগ পর্যন্ত তাহলে ঠিকঠাক মতো এগুলা পড়ে ফেলব, তেজস্ক্রিয় ক্ষয়ের আগ পর্যন্ত। এরপরে আমরা দেখব আলফা বিটা গামা বের হইলে কোন মৌল কিভাবে চেঞ্জ হয় আর তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র। তাহলে এর আগ পর্যন্ত মোটামুটি যা আছে কেমিস্ট্রি রিলেটেড, হয়তো একটু বেশি হতে পারে, কিন্তু এগুলো হলো রিডিং পড়ার বিষয়, তেমন বেশি কিছু না। রিডিং পড়ে পড়ে ওই পয়েন্টগুলো সব ফাইন্ড আউট করবা এবং খুব ভালোভাবে ওগুলো যেন তোমাদের আয়ত্তে থাকে, এমসিকিউতে যেন ঝামেলা তোমাদের না হয়, ওগুলো ঠিক করে এরপরে এই আমরা এই ক্ষয়ে হাত দিতে পারবো। ওকে, তাহলে এ পর্যন্তই আমাদের পড়া। তোমাদের কারো কোনো এর ভিতরে প্রশ্ন আছে কিনা? আপাতত না পড়লে তো আর প্রশ্ন থাকবে না বা বেরো করতে পারবো না। তাহলে পরে যদি কোনো বিদ্যুতে কোনো শব্দ বা কোনো জায়গায় বুঝতে ঝামেলা হয়, সেটা আগামী দিন জিজ্ঞেস করো। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার এটা চলতরুতেই প্রশ্নটা করার কথা ছিল স্যার। স্যার এই যে ইলেকট্রন প্রবাহ যেহেতু বিদ্যুৎ প্রবাহ, কারেন্ট প্রবাহ, তাহলে স্যার ইলেকট্রন প্রবাহ আর কারেন্ট প্রবাহের দিক আলাদা হয় কেন স্যার? এইটা স্যার মাথায় ঢুকতে আসছে না। ইলেকট্রন প্রবাহ এবং কারেন্ট প্রবাহ এটা তো তোমার কনভেনশন, ওই সময় প্রথা। তোমার বেসিক্যালি তোমার কারেন্টের ফ্লো মানে হলো তোমার প্রোটনের ফ্লো। তাহলে প্রোটন চলাচল করে না, তাহলে প্রোটন চলাচল করে না মানে আমরা যদি ব্যাটারির হিসাবগুলো প্রান্তগুলো দেখি, তাহলে পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয় আর নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন বের হয়। তাহলে ইলেকট্রন বের হয়ে দৌড়দৌড়ি শুরু করলেই আমরা কারেন্টের উপস্থিতিটা পাই। তাহলে ইলেকট্রনটা তো বের হচ্ছে নেগেটিভ থেকে, জি স্যার। পজিটিভে আসতেছে, আসলে কারেন্টটা বের হয় তো পজিটিভ থেকে। এগুলো তো তোমার এক্সপেরিমেন্টাল হিসাব করেই এই কনভেনশন গুলো দিয়ে দেওয়া হয়েছে চিহ্নের প্রথার মধ্যে। স্যার পজিটিভ, স্যার প্রোটন তো স্যার আর প্রবাহিত হয় না। প্রবাহিত হয় না, এটাই তো আমরা ধরে নিই। প্রবাহিত হয় না মানে এজ এ প্রোটনের ফ্লো মানে হলো কারেন্টের ফ্লো, কারেন্ট তো চলে। স্যার ধরেন নেগেটিভ থেকে কারেন্ট তো প্লাসের দিকে চলে। স্যার ইলেকট্রন গেল স্যার। স্যার হ্যাঁ, যদি নেগেটিভ থেকে প্লাসের দিকে স্যার ইলেকট্রন যদি যায় তাহলে স্যার তাহলে বিদ্যুৎ প্রবাহ স্যার নেগেটিভ থেকে পজিটিভ হওয়ার কথা না? এটা তো তারা উপস্থিতি, এটা তো উপস্থিতি পায় নাই, এটা তো এক্সপেরিমেন্ট করে এটা পায় নাই। হওয়ার কথা তোমার, এইটা তো তারা, তাহলে এই যে কারেন্ট কোন দিকে ফলো করতেছে, কোথায় যাচ্ছে, তাদের হিসাব তো এইটা বলে না, কনভেনশন। তারা যে এখানে ল দিছে, তারা যেটা পেয়েছে সেটাই তো সেখানে তারা দিয়েছে, সেটা তো তারা পায় নাই, তাই দিবে কিভাবে? স্যার পজিটিভ থেকে নেগেটিভের দিকে তো স্যার কিছুই যায় না স্যার। পজিটিভ থেকে নেগেটিভের দিকে কিছুই যায় না, জি স্যার। আলটিমেটলি কিছুই যায় না। আসলে আসলে এই যে অভিমুখ, এই যে সনাতন নিয়ম, আগে যখন একদম শুরুতে ধরা হইতো, সনাতন নিয়ম তো ওরকমেরই ছিল যে ইলেকট্রনের দিকেই কারেন্ট। জি স্যার সনাতন ওটা তো স্যার ভুল ছিল মনে হয়। তাহলে ভুল ছিল, তাহলে তোমার এখন যে কথাটা সেইটাই তো সেই সনাতন কথা। জি স্যার। পরবর্তীতে তো
যে বিষয়গুলো চলে এসেছে সেটা তো তোমার দেখা গেছে যে যে আধুনিক যে মতমতের মধ্যে কারেন্টের অভিমুখটা হইল ইলেকট্রনের অভিমুখের বিপরীতে। এগুলো তো আমাদের বিভিন্ন হিসাব নিকাশে এগুলো দরকার, এছাড়া তো আমরা করতে পারি না। তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কিছুই যাচ্ছে বা না যাচ্ছে, কিন্তু তুমি যদি কারেন্টের অভিমুখ না ধরো তাহলে তোমার অনেক কিছুই ব্যাখ্যা বিশ্লেষণ করা আমাদের পক্ষে এইগুলো সম্ভব না। এবং এগুলো হচ্ছে, এগুলোর অস্তিত্ব আছে। তাহলে বেসিক্যালি তুমি এখানে প্রোটন যে চলাচল করতে পারে না, করে না, আবার আচ্ছা তোমরা জি স্যার। প্রোটন তো মূলত তোমার অ্যাবসেন্ট অফ ইলেকট্রন, হলো তো তোমার ওইটাই তো মূলত অ্যাবসেন্ট অফ ইলেকট্রন। তাহলে এখানে তোমার ওই কনভেনশন থেকেই তোমার এই বিষয়গুলো ওখানে দেওয়া, ওখানে ক্লিয়ার করা যে আমাদের সবসময় যে যদি সার্কিট কমপ্লিট করতে হয় তাহলে তোমার সবসময় তোমার ইলেকট্রন নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জে মানে প্রান্তে আসতে হবে। আর সাধারণত কারেন্টের যে বিষয়টা আমরা ধরি সিগন্যাল, সেটা তাহলে যেহেতু পজিটিভ ধর্মী বা ওই রকমের বিষয়, তাহলে সেটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এই কনভেনশন ধরেই তোমার সবকিছু ঠিক করা হয়েছে। এইগুলার বৈশিষ্ট্য ধর্ম ওগুলোর উপর অ্যানালাইসিস করেই এগুলো পাওয়া গেছে। স্যার বলো। আমার একটা কোশ্চেন ছিল, ট্রানজিস্টর যখন অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে তখন যে ইমিটার বেস যে জাংশনটা আছে ওইখানে যে একটা কোষ থাকে, তো আমরা তো স্যার ওই কোষটা যখন একটা সার্কিট আমরা আঁকি তখন তো স্যার ওই কোষটা নির্দিষ্ট হয়ে যায়, আমরা যখন একটা সার্কিট বানাই স্যার ওই কোষে তো স্যার যেখান থেকে ডিসি কারেন্ট বের হয় ওইখানে তো আর কিছু সংযোজন করার নাই। আমরা যখন অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করি তখন স্যার ইনপুট ভোল্টেজটা কোথায় দেওয়া হয়? ইনপুটটা ইনপুট তোমার ওই যে জি স্যার। বেজ ইমিটারের মধ্যবর্তী কোন একটা জায়গায় দেওয়া হয় সুইচ দিয়ে, তোমার সোর্স থেকে ইনপুট দেওয়া হয়, ওটা তো ব্যাটারির স্যার সাথে এখানে থাকে যে কোষটা তাতেই। আছে ওইখানে তো আর স্যার কোষটা থেকে তো আর বাড়ানো যায় না, কোষের যে ভোল্টেজ তো আর বাড়ানো যায় না এখানে, মানে ডিসি যে কোষটা থাকে ইমিটার বেজের কোষের ভিতরে। ভোল্টেজ তো আর বাড়ানোর কিছু নাই, তোমার তো কানেকশন দেওয়া হয় কোথায়, কোষের এক প্রান্ত থেকে একটা তার যে তোমার ওই যে সোর্সে যাবে, এখান থেকে তোমার এখানে হইলো কোষ, এখান থেকে হইলো এই যে ট্রানজিস্টরের ওখানে হিসাব নিকাশ। তাহলে এই যে কোষের পজিটিভ প্রান্ত, এখান থেকে একটা তার বের হবে যে তোমার এই যে ইনপুট সিগন্যালের এখানে ঢুকবে, তুমি যে সোর্স থেকে কারেন্ট আনবা, জি স্যার। তুমি লাইন দিবে না, সেই সোর্সের আরেকটা তার যে ওই ট্রানজিস্টরে ঢুকবে। কথা বুঝো নাই? জি স্যার। এগুলো তো এগুলো তোমার হিসাবগুলো কিরকম এগুলো তুমি ল্যাবে যদি তুমি কানেকশন দিতে তাহলে বুঝতে যে তারগুলো কোন কোন জায়গায় এনে কিভাবে কানেকশন দেওয়া হয়। মানে ঠিক স্যার আছে, আমার কথা সেখানে হচ্ছে ব্যাটারির সাথে বাইরে থেকে যখন আমি কানেকশনটা দেবো আসলে কার সাথে যুক্ত করবো? কি এই যে তুমি এই সোর্সটাকে মনে করো এটা একটা তোমার সকেট, বাসার একটা ওই যে হোল্ডার আছে, ওখান থেকে তুমি কারেন্ট আনবে, ওখানে তোমার দুইটা পিন দিতে হবে না? জি স্যার।
দুইটা পিন ওখানে ওই যে তারটা আছে, তারটা কি দুইটা না? জি স্যার, দুইটা। ওই তারের এক অংশ ওই তারটা যদি টান দাও তাহলে দুইটা সেপারেট করো, তার একটা পার্ট যাবে ওই ট্রানজিস্টরের বেজের সাথে, আটকাই দেবা। আর একটা তার তুমি ওই যে ব্যাটারি দিছো, ব্যাটারির ধনাত্মক যে ব্যাটারিটা নিচে একটা 5 ভোল্টের ব্যাটারি তুমি রাখলা, তাই 5 ভোল্টের ব্যাটারি একটা তোমার ওই যে উপরে আছে না, একটা লাল একটা কালো এরকমের দুইটা ইসের মতো থাকে না, দণ্ডের মতো। জি স্যার। তাহলে লালটাকে কি বলে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে তুমি এসে এই ওই তারের আরেকটা অংশ তুমি ওই ব্যাটারির লাল ওর সাথে পেঁচাই রাখলা, কালো ওখান থেকে একটা নিয়ে তোমার আবার এই যে ট্রানজিস্টরের কি ইমিটার, এখান থেকে তো তার বের করা, এই ট্রানজিস্টর থেকে তো এখান থেকেও তার বের করা, এখান থেকেও বের করা, এখান থেকেও বের করা। তুমি এখান থেকে যে ইমিটারের তারটা বের হয়েছে সেইটা ইমিটারের সাথে তুমি কানেক্ট করবা, আটকাই দিলা পেঁচাইয়া। তাহলে কি সমস্যা কি? এখন কি হইলো, এই সার্কিটের মধ্যে এখানে তো তোমার ব্যাটারি আছে, ওর ভোল্টেজ তো ফিক্স, আর কি আসতেছে মূল সোর্স থেকে, কি আসতেছে ইনপুট আসতেছে। জি স্যার, বুঝতে এখানে তোমার পারছি। মানে স্যার ঝামেলাটা কোন জায়গায়? ঝামেলাটা ছিল যে কোষটা আছে, অনেকে বলতেছে কোষ থেকে ভোল্টেজটা বাড়ানো হয়। না, কোষ তো স্যার কোর্স তো নির্দিষ্ট fixed, হয়ে থাকে। এটা তো তোমার শুধু ওই ডিপ্লেশন লেয়ারের জন্য, যতটুকু দরকার জি স্যার। ততটুকু এর হিসাব থাকে, ওটা বাড়ানো হয়। স্যার এটাই প্রবলেম ছিল। ওকে, তাহলে এই যে পড়াটা আমরা দিলাম এইটুক কমপ্লিট করে রেখো। আল্লাহ হাফেজ।